যুবকের বাদামি চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে সপ্তদশীর পেল্লবিত মুখখানার পানে নিবদ্ধ। তার বাঁ হাতের শক্ত বাঁধনে বন্দি সপ্তদশীর কোমল বাঁকানো কোমর, ডান হাতের মুঠোয় শক্ত করে আটকানো তালোয়ারের দাঁতও। যুবক হাসলো এবার, ধারালো ক্যানাইন দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করলো পিয়ার্সিং করা নির্মাংসের ঠোঁট। নীরবে চোখ দুটো খানিক ক্ষীণ করে নিয়ে মুখটা এগিয়ে আনলো মাহির মুখ পানে। সপ্তদশী দাঁত কিরমির করে উঠে তখনই এক ঝটকায় মুখটা ঘুরিয়ে নেয় অন্যত্র। বিরক্তিতায় চোখ খিচে নিঃশ্বাস টানতেই আচানক তার কানের লতিতে লেপটে গেল যুবকের খাড়া নাকের উষ্ণ ছোঁয়া। ভরকায় মাহি। এক মুহূর্তে হিমকাণ্ডে স্থির হলো তার সর্বাঙ্গ। বেচারির দম আটকালো কণ্ঠনালীর ডগায়। অক্ষিপুটের সঙ্গে কুচকে গেল মুখ। তার কানের কাছে যুবকের উষ্ণ নিঃশ্বাসে ঝাপটা দোল খাচ্ছে ভীষণ। ব্রিটিশি সুন্দর নাকের ডগাটা এলোপাতাড়ি ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর কোমল ত্বক। মাহি কাঁপছে এবার, কণ্ঠ ফুঁড়ে বেরোচ্ছে না একটা শব্দ। বেচারি টালমাটাল। অসারতায় ডুবে থাকা তার হাত দুটো যুবকের বুকের কাছে উঠে এসে সজোরে ঠেলতে গেলেই কর্ণকুহরে ভেসে এলো রুরো মানবের রহস্যময় বাঁকা কণ্ঠ। কাউকে এত বেশি ঘৃণা করতে নেই মেয়ে, কেননা ভাগ্য বড় কুষ্ঠে জিনিস। দেখা গেল তুই যাকে এক মুহূর্তে সবচেয়ে বেশি ঘৃণা করিস, একটা সময় তাকে চোখে হারালি। মস্তিষ্কটা তরাক করে জ্বলে উঠল মাহির। কাপা কাপা বদনখানি অনড় হলো মুহূর্তে। চোখ দুটো আরো খানিকটা কুচকে নিয়ে মেয়েটা কেমন কাপা কাপা কণ্ঠে আওড়ালো, অসম্ভব। সেটা আপনার স্বপ্নে হবে বিস্ট, বাস্তবে নয়। ফের বাঁকা হাসলো রুরো মানব। দক্ষ কৌশলী কায়দায় নিজ নাকের ডগাটা আলতো করে সরিয়ে আনলো মেয়েটার মসৃণ কপলে। সপ্তদশীর সুশ্রী গৌরবর্ণা ডান গালটায় তীব্র ঘর্ষণ চালাচ্ছে নির্দয় মানবের বেহায়া নাকের ডগা। সে অপ্রসন্ন কাণ্ডে দুর্বল হচ্ছে বোকা মানবী। ভয়ে অস্বস্তিতে কাঁপছে ভীষণ। যুবক আর দৃষ্টে দেখলো সব। দৃঢ় চোয়ালে তেজিভাব বসিয়ে তখনই ডান হাত থেকে তালোয়ারটা এক ঝটকায় ছুঁড়ে ফেললো অদূরে। মুহূর্তে ঝনঝনিয়ে উঠল ধারালো অস্ত্রখানা। সেই শব্দে তীব্রতায় সিটিয়ে গেল মাহি। যুবক আলগোছে জোর বাড়ালো হাতের। ডান হাতের রুক্ষ আঙ্গুলের চাপে আচানক আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সেথায় আগ্রাসী চাপ বসিয়ে মেয়েটার নত মুখখানা সামান্য উঁচিয়ে তুলে রাশভারী কণ্ঠে শুধালো, অসম্ভব? এটা আবার কি? এমন কোনো শব্দ আমার ডিকশনারিতে আজ অব্দি স্থান পায়নি। বন্ধের মেয়ে, যা একবার আমার মুখ দিয়ে বেরোবে তার শেষ অব্দি আমার কল্যাণে ঘটবেই ঘটবে। কস ইউনো না, অসাধ্যকে সাধন করাই অধীর রায়ের কাজ। তরাক চোখ খুলল মাহি। ঘাড়বাঁকে স্তম্ভিত দৃষ্টে এক মুহূর্ত তাকিয়ে রইল রুরো মানবের পানে। মেয়েটার সহসা ঘুরে তাকানোয় যুবকের বিচক্ষণে মস্তিষ্কে হুট করে বেজে উঠল একখানা প্রশ্ন। তার ভ্রুদয় কুঞ্চিত এ পর্যায়ে, মুখটা হয়েছে গম্ভীর। সে কেমন ক্ষুদ্র চোখে মেয়েটার পানে তাকিয়ে থেকে কণ্ঠে একটা সন্দিগ্ধ ঝাঁজ ঢেলে জিজ্ঞাসা করল, তুই নাকি অসুস্থ? আকাশ থেকে টপকানো ভঙ্গিমা ধরল মাহি। আশ্চর্য কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল, এত বড় তরতাজা মিথ্যে কথাটা বলতে একটু বাচ্ছে না আপনার? সহসা তীক্ষ্ণ হলো মুগ্ধের বাদামি চোখ দুটোর দৃষ্টি, যে দৃষ্টির অন্তরালে সত্য উন্মোচনের প্রখর প্রয়াস বিদ্যমান। বিচক্ষণ মানব একে একে দু মিলালো মনে মনে। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে ঘাড় পাকালো এদিক ওদিক। সপ্তদশী হা হয়ে দেখলো শুধু। তার বাকশূন্য জিভ ঠেলে ঠোঁটের ডগায় কথা পৌঁছানোর আগে যুবক ঘটায় আরেক কাণ্ড। নির্লিপ্ত ভঙ্গিমায় তখনই এক হাতে মেয়েটাকে তুলে নিল কাঁধে। এহেন অতর্কিত কাণ্ডে হকচকায় বোকা মানবী। তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে ভরকানো কণ্ঠে প্রশ্ন ছুড়ে, এ কি, আপনি আমায় কাঁধে কেন তুললেন? তৎক্ষণাৎ প্রতিউত্তর করবা যাচ্ছে তাই স্বভাব মাফিয়া বিস্টের নেই। মেয়েটাকে নিজ প্রশস্ত কাঁধে ঝুলিয়ে রেখে সে কেমন নির্বিকার ভঙ্গিতে সিগার গুজেছে ঠোঁটের ফাঁকে। সদ্য জ্বালানো লাইটারের আগুনটুকু দুহাতের আবদ্ধতায় বাতাসের ঝাপটা হাতে বাঁচিয়ে কুচিয়ে সিগারের শেষ ভাগে ধরিয়ে মুখ ভর্তি ধোয়া টানল যুবক। অতঃপর গমগমে গলায় আওড়ালো, সাত থেকে কি এমন ঝান্ডা গাড়বি বন্ধের মেয়ে? সহসা মুখ কুচকে গেল মাহির। তিক্ততা ছেয়ে গেল কণ্ঠায়। মেয়েটা কেমন ঝাঁজ দেখিয়ে পর মুহূর্তে বলল, নিচে নামান বলছি, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারবো। কথাটা কানে তুলেনি মুগ্ধ ভাবলেশীন ভঙ্গিতে পায়ে গতি টেনে সিগার ফুঁকতে ফুঁকতে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আমি এখনো মরিনি রে বান্দির মেয়ে। বাদের মতো ধেই করে নেচে কুদে পা দুটোকে নিশ্চয়ই ব্যথা ধরেছিস। সো এবার চুপচাপ পড়ে থাক কাঁধে। সপ্তদশী বুঝে গেল লোকটাকে আর বাড়তি কিছু বলে লাভ নেই। ব্যর্থতায় সে চুপচাপ পড়ে রইল মানবের কাঁধে। কিয়ৎক্ষণ পেরুতে তার মনের কোণে উত্থাপিত হলো একখানা সাহসী প্রশ্ন। তৎক্ষণাৎ শুকনো ফাঁকা ঢোক গেল মাহি। আমতা আমতা করে পরিশেষে মনের কোণে উত্থাপিত হওয়া বাক্যটুকু জিভের ডগায় এনে আওড়ালো, আপনার কি কি হয়েছে? কোরিয়া থেকে ফিরে এসে এমন বিহেভ কেন করছেন আপনি? পা দুটো চলমান মুগ্ধের।
মেয়েটাকে কাঁধে নিয়ে মাত্রই প্রবেশ করলো এলিভেটরে। নির্বিকার ভঙ্গিতে 2 হাত পকেটে গুজে শুধালো। কেমন বিহেভ করছি বান্দির মেয়ে? উত্তর সাজাতে ব্যস্ত মাহি খানিকক্ষণ অস্থিরতায় কামড়ালো নিজ ঠোঁট। অতঃপর মনের কোণে একরাশ সাহস সঞ্চয় করে মিনমিনিয়ে বলল, এক কথা অদ্ভুত, বারবার বারণ করা সত্ত্বেও ছুঁয়ে দিচ্ছেন আমায়। সহসা গালের ভাঁজে জিভ ঠেলে বাঁকা হাসলো রুড়ো মানব। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগার শুদ্ধই রাশভারী কণ্ঠে শুধালো। তোকে নিশ্চয় এখানে সাজিয়ে গুজিয়ে রাখার জন্য আনিনি বান্দির মেয়ে? ভ্রু গোটায় মাহি। ললাটের চামড়ায় গোটা কতক সন্দিগ্ধ ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে ওঠে। মানে? এ পর্যায়ে বা হাতটা পকেট থেকে পার করলো মুগ্ধ। ঠোঁটের ফাঁক হতে সিগারেটটা আলগোছে নামিয়ে এনে কুটির কণ্ঠে আওড়ালো। তোর শান্তির ইচ্ছায় তো খুব একটা বেশি দিন নেই বান্দির মেয়ে, বড় জোর মাত্র 18 দিন। থমকায় মাহি। উদ্বিগ্ন মন তার ভাবতে বসলো 18 দিন পর ঠিক কি হতে চলেছে। আর শান্তি, তার কোন শান্তির কথা বলল নির্দয় লোকটা? বহুক্ষণ ভেবেও কুল কিনারা নাগাল পায়নি। সপ্তদশ অবদ্ধ মিশায় প্রশ্ন ছুড়ল। এর অর্থ কি বিস্ট? আর মাত্র 18 দিন পর কি হবে? আপনি কি করতে চাচ্ছেন আমার সঙ্গে? গাছারা ভাব ধরল মুগ্ধ। ঠোঁটের কাছে সিগারেট টেনে এনে শুধালো। নাথিং। যুবকের এহেন প্রতি উত্তরে দাঁত খিঁচল মাহি। বিতৃষ্ণায় বলে বসলো। আপনি ভীষণ খারাপ বিস্ট। দাঁতের সনে ঠোঁট পিষল রুড়ো মানব। ততক্ষণে এলিভেটরে এসে দাঁড়িয়েছে 3 তলার প্রশস্ত করিডোরের সম্মুখে। এলিভেটরের আবদ্ধ কাচের দুয়ারটা খুলে যেতেই বাইরে পা রাখলো মাফিয়া বিস্ট। 2 হাত ফের পকেটে গুজে গমগমে গলায় শুধালো। ওয়েল, আই নো দ্যাট। এবার নতুন কিছু বল বান্দির মেয়ে। মুখ কুচকিয়েছে মাহি। পাথুরে মানবের সনে আর কথা বাড়াবে না বলে পণ করেছে মনে মনে। গাল ফুলিয়ে পড়ে আছে যুবকের কাছে। সামনে থেকে সরে যায় অ্যালেক্স, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা শ্যাম পুরুষ বাঁকা হাসল কেবল। বা হাতে ধরে রাখা বন্দুকখানা ধাতব নলটা ফের দাবালো অ্যাডউইনের পেট বরাবর। শক্ত চোয়ালে চিরবির কণ্ঠে শুধালো। বাড়াবাড়ি দেখলি কি রাস্কেল? এ তো সবে শুরু। চোয়াল শক্ত হলো অ্যাডউইনের। মুখায়ভাবে ছেয়ে গেল অদৃশ্য আগুন। গম্ভীর পুরুষ দাঁত কটুমুটিয়ে তখন এক আগ্রাসী থাবায় চেপে ধরল অ্যালেক্সের চোয়াল। কণ্ঠে আগুন ঢেলে যেই না কিছু আওড়াবে অমনি তার আনমনে দৃষ্টি গিয়ে ঠেকলো অদূরে 3 তলার করিডোরের পানে। মুহূর্তেই থমকায় অ্যাডউইন। পরিবর্তন নামলো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। হাতের থাবা আলগা হলো বেশ। ঠোঁটের কোণে আচমকা লেপটে গেল এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। অ্যালেক্স ভ্রু গোটায় অ্যাডউইনের এরূপ ভঙ্গিতে। শ্যাম পুরুষ তৎক্ষণাৎ নিজের চোয়ালখানা অ্যাডউইনের হাত থেকে এক ঝটকায় ছাড়ালো। তারপর নিজেও অ্যাডউইনের দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে তাকালো করিডোর পানে। আর অমনি এক অবিশ্বাস্য দৃশ্য অক্ষিপুটে ধরা খেতে মস্তিষ্ক ফাঁকা হলো অ্যালেক্সের। বিস্ময়ে লেপটে গেল সম্পূর্ণ মুখায়ভাবে। দ্য গ্রেট রুশদি কিং এর কাঁধে এক সাধারণ মেয়ে মানুষ পড়ে আছে। রুশদি কিং কিনা নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। অবিশ্বাস্যতায় বুঁদ হয়েছে অ্যালেক্স। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না মানব। পেছন থেকে তখনই একখানা হাত এসে আচানক আঁকড়ে ধরল তার কাঁধ। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল। দাবার গড়ি কিন্তু উল্টে গিয়েছে অ্যালেক্স। স্বয়ং রুশদি কিং ওরফে মাফিয়া শ্যাডো মনস্টার যেই মেয়েকে নিজ কাঁধে উঠিয়েছে, তাকে সাধারণ বাবার অসাধারণ ভুল করো না কি করে? ঘরে বুদ্ধি নেই? মস্কো, রাশিয়া। স্কুরাটোভ কফি শপ। ট্রান্সপারেন্ট কাচের দেয়াল লাগোয়া একখানা গোলাকার টেবিলে গা ঘেঁষে বসে আছে মায়াঙ্ক। নিজ চিরচেনা খোলসে আবৃত যুবক ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে কফির কাপে। নীলরঙা সানগ্লাসের আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো তার কাচের দেয়াল গুলিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে অদূরে এম্বাসি অব বাংলাদেশের অফিসের পানে। মাঝে মধ্যে ডান হাতের কবজি উল্টে দেখছে স্থানীয় সময়। সময় কতটুকু পেরোলো কে জানে। অপেক্ষায়িত যুবক এখনো বসে আছে আগের ন্যায়। অদূরের এম্বাসির সদর দরজাটা খুললো এরই মধ্যে। সেখান থেকে এক রাশিয়ান তরুণী বেরিয়ে এলো হাসি মুখে। তার হাতে 2টো কাগজ এবং একখানা প্যাকেট। তাকে দেখা মাত্রই শির দ্বারা সোজা হলো মায়াঙ্কের। সে কেমন ব্যস্ত ভঙ্গিতে উঠে গেল বসা ছেড়ে। তড়িঘড়ি করে কফি শপ থেকে বেরিয়ে এসে পা বাড়ালো তরুণীর পানে। তরুণী হাসছে মিটমিটিয়ে। সুশৃঙ্খল ব্যস্ত যুবক নিজ 2 হাত হুডির পকেটে গুজে এগোচ্ছে। মিনিট পাঁচেকের মধ্যে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাবার পথে আচানক পকেট থেকে হাত বের করে এনে তরুণীর হাতে থাকা কাগজপত্রগুলো এক খাবলায় ছিনিয়ে নেয় মায়াঙ্ক। তার পায়ের গতি জোরালো। তরুণীও না থেমে চলে গেল উল্টো পথে। হাতে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে মায়াঙ্ক এবার পা বাড়ায় অদূরে ফোন বুথের দিকে। শূন্য ফোন বুথ হওয়ায় খুব একটা অপেক্ষা করতে হয়নি মানবের। গটগট পায়ে বুথে প্রবেশ করে ফোন তুলল কানে। পকেট হাতে একখানা রুবেল বের করে তা ঢুকালো ফোনের পাশে শূন্য স্থানে। তখনই অন হলো ফোনটা। মায়াঙ্ক কোনরূপ কালবিলম্ব না করে দক্ষ আঙ্গুলে বোতাম চাপলো ফোনের বোর্ডে। অতি পরিচিত একখানা বাংলাদেশি নাম্বার 2-কে কল লাগায় কমান্ডার। রিং হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে যুবকের অস্থিরতায় বিড়বিড় করে আওড়াচ্ছে। পিক আপ দ্য ফোন রোদ।
ঢাকা বাংলাদেশ স্থানীয় সময় রাত 12:14 অন্ধকারাচ্ছন্ন আকাশের নিচে ঢেকে থাকা ছাদে দাঁড়িয়ে আছে রৌদ্র। দুশ্চিন্তায় এক হাত পকেটে গুজে অন্য হাতে অনবরত ফুঁকছে সিগারেট। তার ঠাঁই দৃষ্টি আপাতত অদূরে অন্ধকারে ফাঁকা রাস্তায় নিবদ্ধ। এহেন নীরবতায় মুদে থাকা পরিবেশ আচমকা বাগড়া দিয়ে বসলো শ্যাম সুদর্শনের ফোনটা। সে কেমন পকেটের অভ্যন্তরে লুকিয়ে থেকে কর্কশ শব্দে কেঁপে উঠছে। দেখো, রৌদ্র ভ্রু গোটায়। তিথি বিরক্ততায় মুখ কুচকে ফোনটা পকেট হাতড়ে বের করে এনে সম্মুখে দাঁড় করাতেই দেখলো রাশিয়ান নাম্বার। অমনি ব্যস্ততা বাড়লো মানবের। চটজলদি কলের রিসিভ অপশনে আঙ্গুল চেপে ফোন চাপলো কানের পাশে। অস্থির গলায় শুধালো, মায়াঙ্ক? হুম। ফোনের ওপাশ থেকে গম্ভীর পুরুষের ছোট জবাবে সন্তুষ্ট নয় রৌদ্র। গম্ভীর মুখে কেমন অনবরত প্রশ্ন ছুড়ল। তোর ফোনে কি হয়েছে? বহুবার ট্রাই করেছি, একটাবারও কল ঢুকলো না। শোন, কাগজগুলো কালেক্ট করেছিস? আগে বল, পৌঁছেছে তো কাগজগুলো? মায়াঙ্ক তৎক্ষণাৎ প্রতি উত্তর করেনি। হাতে থাকা কাগজপত্রের পানে এক পলক সরু দৃষ্টে তাকিয়ে থেকে গমগমে গলায় প্রতি উত্তর করলো। পেয়েছি। সবটা ঠিকঠাক মতো দিয়েছিলি তো? বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল রৌদ্র। আকাশপানে দৃষ্টি তাক করে আনমনে শুধালো, মাহির ছবি, জন্ম নিবন্ধনের কাগজ, চাচুর এনআইডি কার্ড সবই দিয়েছি, তুই চেক করে দেখ। আর শোন মায়াঙ্ক, যত তাড়াতাড়ি পারিস মাহির পাসপোর্ট রেডি করে ফেল। একবার মির্জা শায়ান মুগ্ধের কারাগার থেকে ওকে বের করে আন শুধু, তারপর ওকে দেশে ফিরিয়ে আনার কাজ আমার। ওপাশে থাকা গম্ভীর মুখ পুরুষ তখনই কপাল গুছালো। রৌদ্রের মুখ নিঃসৃত বাক্যে টুক করে বাজখাই কণ্ঠে বলে উঠল। এই নাম উচ্চারণ করছিস কেন? ভরকায় রৌদ্র। মায়াঙ্কের অমন কথা জেদ ধরতে না পেরে অবদ্ধ ছাপ ল্যাপটালো তার সুদর্শন মুখখানায়। কণ্ঠে নামলো সন্দিগ্ধ গাম্ভীর্যের ছাপ। সে কেমন ভ্রু কুচকে সন্দিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, মানে কোন নামের কথা বলছিস তুই? এহেন প্রতি উত্তরে খানিক বিরক্ত হলো মায়াঙ্ক। হুডি ছাতার আড়ালে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে চাপা স্বরে বলল, এই যে বারবার মির্জা শায়ান বলছিস, এই নাম উচ্চারণ করছিস কেন? হতভম্ব বনে গেল রৌদ্র। বিভ্রান্তিতে ডুবে থেকে কপাল কুচকে শুধালো, স্ট্রেঞ্জ, যেই ছেলে মাহিকে তুলে নিয়ে গেল তার নাম উচ্চারণে আবার এত রাগঢাক কিসের? তখনই আকাশ থেকে পড়ল মায়াঙ্ক। বিস্ফোরিত আকার ধরেছে তার চোখ দুটো। মাথায় জ্বলে উঠেছে এক পশলা আগুন। ছেলেটা কেমন তিথি বিরক্ত কণ্ঠায় চিবিয়ে চিবিয়ে আওড়ালো, হ্যাভ ইউ গন ম্যাড রোদ? যেই ব্যক্তি 31 বছর আগে মারা গিয়েছে সে কিভাবে আমার সানবার্ডকে তুলে আনবে রাশিয়ায়? যত সব পাগলের প্রলাপ। এহেন কথায় যার পর নেই হতবাকতার শীর্ষে পৌঁছালো রৌদ্র। বিস্ময়ে আলগা হলো তার চোয়াল। হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরোলো, হোয়াট দ্য হেল আর ইউ ট্রাইং টু সে মায়াঙ্ক? মুগ্ধ নিজেকে মির্জা শায়ান মুগ্ধ বলে পরিচয় দিয়েছে সবার কাছে, এখন তুই কিনা বলছিস এই নামের লোক 31 বছর আগে মারা গিয়েছে? এটা কি করে সম্ভব? তাছাড়া সে একজন মৃত ব্যক্তির নাম কেন ব্যবহার করলো? উদ্বেগ বাড়ল মায়াঙ্কের। বিচক্ষণ মস্তিষ্কে জন্মালো অন্য প্রশ্ন। রৌদ্রের অমন প্রশ্নের উত্তর না দিয়ে সে উল্টো বলে বসলো, পৃথিবীতে এত নাম থাকা সত্ত্বেও অধীর রায় কেন একটা সময়ের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারের নাম ইউজ করলো নিজের নামের সঙ্গে? যে ব্যক্তির নাম মুছে দেওয়া হয়েছে সকল অনলাইন পোর্টাল থেকে, সে ব্যক্তির নাম নিয়ে এহসান পরিবারের মেয়েকে তুলে আনার রিজনটা কি? এ আবার কোন নতুন গোলকধাঁধা রোদ? আমরা কি তবে ভুল মরিচিকার পেছনে ছুটেছি এতদিন? সহসা একই রকম চিন্তায় কুপকাত রৌদ্র। নতুন তথ্যে হাঁসফাঁস করছে সুদর্শন। অস্থিরতায় অস্থিতিশীল পায়ের কদমে উল্টো ঘুরতে আচানক তার দৃষ্টি কাড়ল ছাদের সম্মুখে দুয়ারের কোণে গা সিটিয়ে দাঁড়িয়ে থাকা এক অবয়বের দিকে। মুহূর্তে স্থবির হলো রৌদ্র। কান থেকে ফোনখানা নামিয়ে গুরুগম্ভীর কণ্ঠ উঁচিয়ে ডাক পড়ল। কে ওখানে? তৎক্ষণাৎ অবয়বের নড়চড় বাড়ল। ধীরে ধীরে আলোর বিপরীতে ছুটতে লাগলো সে। রৌদ্র থামেনি। যুবক তখনই পায়ের গতি বাড়িয়ে হাওয়ার বেগে ছুটে এলো ছাদের দরজার কাছে। দ্রুত পদে সিঁড়ি বেয়ে নামতে নামতে খেয়াল করলো কেউ একজন গায়ের উপর একখানা কালো রঙা শাল পেঁচিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। রৌদ্র থামলো। এবার মুহূর্ত ব্যয়ে উপরের সিঁড়ি থেকে এক লাফে নেমে এসে হাজির হলো গা ঢাকা অপরাধীর পানে। তখনই পায়ের গতিতে এরূপ পড়ল অপরাধী। সুদর্শনের তেজিয়ান বেড়াল চোখ দুটোর অদৃশ্য আগুনের তীব্রতা তার পানে তাক হতেই থমকে গেল সে। রৌদ্র এক মুহূর্ত স্থবির থেকে পরক্ষণে সম্মুখের ব্যক্তির গা থেকে এক টানে খুলে আনলো শালটা। আর অমনি অক্ষিপুটের সম্মুখে অতি পরিচিত একখানা মুখ দৃশ্যমান হতে যুবকের কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরোলো, তুমি?
গায়ে একখানা দামি স্যুট, পায়ে এঁটেছে দামি বুট। আজ ভীষণ পরিপাটি কায়দায় সেজেছে এডউইন। হাতে একখানা কালো রঙা সুটকেস নিয়ে হাঁটছে সে। প্যালেসের নিচতলার সরু করিডোর ছেড়ে লাউঞ্জে পা রাখতেই তার নজর গিয়ে ঠেকলো অদূরের ডাইনিং স্পেসের দিকে অগ্রসর হতে থাকা ডাক্তার হায়ার পানে। মেয়েটা কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার এহেন অদ্ভুত হাঁটার ভঙ্গিমা দেখে ভ্রু গুছালো এডউইন। তৎক্ষণাৎ কণ্ঠ উঁচিয়ে গমগমে স্বরে ডাকলো। হায়া, সহসা থমকে দাঁড়ায় হায়া। ডাকের উৎস খুঁজতে ঘাড় বাঁকিয়ে যেই দেখলো এডউইনকে, অমনি ঘাড় নুয়ে গেল বেচারির। দৃষ্টি লুকালো অবিন্যস্ততায়। এহেন কাণ্ডে ভ্রুদ্বয়ের মাঝে ভাঁজের ছাপ গাঢ় হলো এডউইনের। পায়ের গতি হলো অগ্রসর। দামি বুট জুতোর মর্মরে এই শব্দ তুলে গম্ভীর মানব এসে দাঁড়ালো হায়ার মুখোমুখি। গম্ভীর সন্দিহান গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার পায়ে? এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? অভ্যন্তরে ভরকায় হায়া। নুইয়ে রাখা ঘাতটা আরো খানিকটা নুইয়ে নিয়ে আমতা আমতা করে বলল, কোথায় এডউইন? এমন কিছু না তো? দৃষ্টি তীক্ষ্ণ হলো এডউইনের। রুড়ো কণ্ঠে ফের বলল, তার মানে আমি ভুল দেখেছি বললে? সহসা আতকে উঠে হায়া। তড়িঘড়ি করে দুপাশে মাথা নাড়িয়ে এডউইনকে শুধরে বলে ওঠে, না না, আমি তা বলিনি। আমি আসলে একটু অসুস্থ, পেট ব্যথা করছে, তাই হয়তো। বাকিটুকু শেষ হবার ফুরসত পেল না পারস্য সুন্দরী। এর আগেই তার সম্মুখে হাত উঁচিয়ে বাদ সাধল এডউইন। মেয়েটার কথার মাঝে বাহাত ঢুকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে বসলো, থাক, হয়েছে, ওষুধ খেয়ে নিও। শুনলো হায়া। বাধ্যতায় ঘাড় কাত করলো একটুখানি। এডউইন কেমন গম্ভীর মুখে সরে গেল সেখান থেকে। এদিকে একজোড়া রাগান্বিত চোখ যে সে কতক্ষণ ধরে দুই মানবের কথোপকথন দূর থেকে দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে খবর থোড়াই আছে তাদের। মিলা নামক তরুণীর মলিন মুখখানায় ছেয়েছে রাজ্যের আধার। তার হাত দুটো খামচে ধরেছে জামার দুপাশের অংশ। রাগান্বিত কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, এটা ঠিক করনি হায়া, ইউ উইল পে ফর দিস। রাতের আধারে ডুবেছে রাশিয়ার নরস্ট্যাড অঞ্চল। বাদিকের অন্ধকারাচ্ছন্ন সাইড রাস্তার আশেপাশে লোকসমাগম শূন্যের কোঠায়। এহেন অন্ধকার রাস্তায় নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে এডউইন। কবজি উল্টে তাকিয়ে আছে নিজ কবজি সন্ধিতে আটকে থাকা কৃত্রিম আলোয় পরিপূর্ণ ঘড়ির কাঁটার পানে। রাত 9টা বেজে 23 মিনিট। কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনের কথা ছিল আরও 10 মিনিট পূর্বে, অথচ তার এখনও কোনো খোঁজখবর নেই। এহেন দায়িত্বহীনতা দেখে মেজাজ খিঁচল এডউইনের। এক হাত ধরে রাখা সুটকেসের হাতলে একটু চাপ বসিয়ে যুবক গতি টানলো পায়ের। অন্ধকারে দু কদম হাঁটতেই আচানক পেছন থেকে নিক্ষিপ্ত হলো গাড়ির হেডলাইটের আলো। মুহূর্তে দাঁড়িয়ে পড়ল এডউইন। সহসা শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। একখানা ল্যাম্বরগিনি নীরবে এগিয়ে আসছে। অসাধারণ গতি থামিয়েছে রাস্তার অপোজিটে। এডউইন শুরু দৃষ্টি তাকিয়ে আছে সেদিকে। কিয়ৎক্ষণ বাদে গাড়ির ব্যাকসিট থেকে নেমে এলেন এক ভদ্রবেশী অভদ্রলোক। মুখ ভর্তি হাসি। তার সদ্য ছাঁটাই করা চোয়ালখানা হেডলাইটের আলোয় চিকচিক করছে কেমন। ভদ্রলোক দ্রুত পায়ে ছুটে এলেন এডউইনের নিকট। গাল ভর্তি হাসি টেনে প্রথমেই নিজ কর্মে লজ্জিত হবার সুরে বলে উঠলেন, সরি মিস্টার, খুব ওয়েট করালাম মনে হচ্ছে। এডউইন গা করল না। গম্ভীর মুখে চোয়াল শক্ত করে স্রেফ বলল, I just hate those kind of people who waste my time. সহসা দাঁতের চাপায় জিভ বসালেন ভদ্রলোক। নিজ ভুল স্বীকার করে ফের আওড়ালেন, আই এম এক্সট্রিমলি সরি মিস্টার, বাট আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। ভ্রু গোটায় এডউইন গম্ভীর মুখে জিজ্ঞাসা করে ওঠে, বাট আমি এখানে সারপ্রাইজ নিতে আসিনি থমাস, আমি এসেছি ডিল ফাইনাল করতে। রহস্যময় বাঁকা হাসলেন থমাস। আলগোছে চোখ থেকে খুলে আনলেন চশমাটা। বাঁকা দৃষ্টিতে এডউইনের মুখ পানে তাকিয়ে থেকেই আচানক অদূরের গাড়ির কাছে থেকে ভেসে এলো এক অতি পরিচিত কণ্ঠ। ডিল তো আমরা ফাইনাল করবো এডউইন, তাও তোমার সঙ্গে পার্সোনালি। ভরকায় এডউইন। সহসা নেত্র ঘোরায় গাড়ির পানে। হেডলাইটের আলোয় মৃদু সমতায় দেখা যাচ্ছে এক যুবকের অবয়ব। গাড়ির কাছে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। পায়ের গতি ঠায় তার। এডউইন চোখ ছোট করলো। এরই মধ্যে হঠাৎ পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে এক ধাতব নলে তীব্র আঘাতে থেতলে দিল এডউইনের পিঠ। মুহূর্তে ব্যথার তীব্রতায় বেচারার হাতের মুঠো থেকে ছিটকে পড়ল সুটকেসটা। হাঁটু দুটো নিজের অবস্থান ঠেকালো মাটিতে। পেছন থেকে অগণিত আঘাত এখনো বসে যাচ্ছে এডউইনের পিঠে। থেতলে যাচ্ছে পিঠের হাড় মাংস। সর্বাঙ্গে বসেছে আঁচড়। তাজা লহুর উপস্থিতিতে ভেসে যাচ্ছে এডউইনের গা। তবুও গম্ভীর মানব হাল ছেড়েনি। স্যুটের ভেতরে হাত ঢুকিয়ে একখানা রিভলভার বের করে এনে অনবরত গুলি ছুড়ল সামনে পেছনে। এতে কারো গায়ে লাগলো কিনা কে জানে। আচমকা একটা ধাতব নলে তীব্র আঘাত এসে মুষড়ে পড়ল এডউইনের গাল বরাবর। এহেন অতর্কিত আক্রমণে তখনই জমিনে ছিটকে পড়ে এডউইন। গালের চামড়া জ্বলছে তার। ব্যথার তীব্রতায় অবশ হচ্ছে শরীর। ভিন্ন রঙা ঝাপসা চোখ দুটোই ক্ষীণ স্পষ্টতায় বড্ড কাছে দৃশ্যমান হলো কিছু পরিচিত মুখ।
নিক দাঁড়িয়ে আছে তারই সম্মুখে, যুবকের হাতে একখানা ধাতব নল। সে কেমন ঠোঁট পিষে হাসছে দেখো। এডউইনের রয়ে শোয়ে শোয়া ছেড়ে উঠতে নিলেই নিক বসালো আরেক ঘা। তখনই আরেক ধাপ মুশড়ে গেল এডউইন। মাথাটায় বড্ড আঘাত পেয়েছে গম্ভীর পুরুষ। ওদিকে নিক কেমন বাঁকা হেসে এক হাঁটু নামিয়ে বসলো এডউইনের মুখের কাছে। ঘাড় বাঁকিয়ে অতি শান্ত ভঙ্গিতে হাতে থাকা ধাতব নলের আগাটুকু এডউইনের সম্পূর্ণ মুখাভাবে ঘোরাতে ঘোরাতে বলল, মনস্টারকে না জানিয়ে আমাকে মেরে দ্য লায়ন গ্রুপের গ্যাংস্টার হতে চেয়েছিলি এডউইন? চু চু চু, সো স্যাড। নিজেকে বড় তিসমার খা ভাবিস নাকি? বলতে বলতে আচমকা শক্ত হাতে এডউইনের মাথার তালুর চুলগুলো খামচে ধরে নিক। চোখে মুখে আগুন লেপটে চিরবির কণ্ঠে বলে ওঠে, ইউ বাস্টার্ড, একমাত্র মনস্টারের রাইট হ্যান্ড বলে তোকে ছাড় দিয়েছিলাম এতদিন। না হলে তোর মতো চুনুপুটিকে মারা খুব একটা বড় বিষয় না আমার জন্য। বাই দ্য ওয়ে, আজ না হয় তুই মর, অ্যান্ড ট্রাস্ট মি, খুব শীঘ্রই তোর সাথী হিসেবে মনস্টারকে পাঠাবো আমি। এহেন কথায় না চাইতো ফোকলা হাসলো এডউইন। জমিনে গা লুটিয়ে পড়ে থেকে দুর্বল কণ্ঠে থেমে থেমে আওড়ালো, নাইস ড্রিম নিক। মনস্টারকে কেন, পারলে তার একটা বাল ছিঁড়ে দেখাস। সহসা অট্টহাসিতে ফেটে পড়ে উপস্থিত সকলে। নিকও তাল মিলেছে সবার শোনে। হাসার এক ফাঁকে নিক কেমন কুঠিল কণ্ঠে বলে উঠে, ইউ নো না এডউইন, মানুষকে মারে তার দুর্বলতা, অ্যান্ড ফাইনালি মনস্টারেরও একটা দুর্বলতা রয়েছে। শত হলেও দিন শেষে সে মানুষ। দুর্বলতা থাকবেই, তাই না? দেখা যাক মনস্টারের দুর্বলতাই মনস্টারের মৃত্যুর কারণ হয় কি না। আতকে উঠে এডউইন। এত বড় একটা গোপন সত্যি নিকের কণ্ঠে শুনে হতভম্বতায় ডুবেছে সে। নড়চড় বাড়িয়েছে শরীরে। নিক হাসলো। তখনই পা ঘুরিয়ে চলে গেল গাড়ির কাছে। দুহাতে সামান্য তালি বাজাতে কোত্থেকে যেন ছুটে এক বহর গার্ডস। সকলের হাতে স্নাইপার। একযোগে রাস্তার একপাশে সারিবদ্ধ আকারে দাঁড়িয়েছে তারা। স্নাইপারের ধাতব নল ঠেকিয়েছে এডউইনের পানে। ততক্ষণে সিগার ধরিয়েছে নিক। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া ছাড়তে ছাড়তে সকলকে হুকুম ছুড়ে বলে ওঠে, ফায়ার। মুহূর্তে স্নাইপারের রিংয়ের আঙ্গুল ঢুকলো সবার। একযোগে অগ্নিশিসা যেই না ছুটবে এডউইনের দিকে, অমনি থেকে যেন হাওয়ার বেগে ছুটে এলো একখানা কালো রঙা হাই বুলেট প্রুফ এসইউভি। গাড়িটা এসে থামলো এডউইনকে ব্লক করে। অদূরে সবাই ভরকায় এহেন কাণ্ডে। নিক তৎক্ষণাৎ ফের আদেশ ছুড়ল, ফায়ার কর। মুহূর্তে অগ্নিশিসার তুমুল বর্ষণে গর্জে উঠল চারিপাশ। সবগুলো গুলি এসে বাদ সাধলো কালো রঙা এসইউভির গায়ে। গাড়ি ভেদ করে একটা গুলিও ঢোকার সাধ্যই পাচ্ছে না। এদিকে হুট করে এডউইনের সামনে গাড়িটার ব্যাক সিটে দুয়ার খুলে গেল। সেই সঙ্গে খুলল গাড়ির মালিকের পাশের দরজা। পরক্ষণে দৃশ্যমান হলো ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে রাখা মাফিয়া শ্যাডো মনস্টার। এক হাতে তার গাড়ির স্টিয়ারিং, ডান পায়ের লাগামে গাড়ির দরজা খোলা। এডউইন হতভম্ব চোখে তাকিয়ে রইল কেবল। ওদিকে রুড়ো মানব তখন বাজখাই কণ্ঠে বলল, চলোট বন্ধের ছেলে, গাড়িতে বস। রুড়ো মানবের বাজখাই কণ্ঠে ভ্রম ছুটল আহত এডউইনের। ঝাপসা দৃষ্টিযুগল ভাব ধরেছে অনর। দিশাহীন দ্বিধা দ্বন্দ্বতায় বুধ হয়েছে আহত মানব। নড়বড়ে মস্তিষ্কে কেবল চলছে, সত্যি দ্য হার্ডলেস শ্যাডো মনস্টার এসেছে আমায় বাঁচাতে? আমার মতো কালপিটকে বেঁচেছে বলছে গাড়িতে উঠতে? এডউইন নিস্তব্ধ, একদৃষ্টে চেয়ে আছে কেবল। মাফিয়া বিষ নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে। তার সুদর্শন মুখমণ্ডলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সিগারের কলুষিত ধোঁয়া। বিপরীত দিক থেকে এখনো গাড়ির গায়ে বর্ষিত হচ্ছে অনবরত অগ্নিশিসা। তবুও নিরুত্তাপ মাফিয়া বিষ। দাম্ভিকতার সঙ্গে গা এলিয়ে বসে আছে ড্রাইভিং সিটে। নির্বিকারে ডানের হাতের মধ্যমা এবং তর্জনীর চাপায় আটকে রাখা মোটা সিগারখানায় বসাচ্ছে লম্বা লম্বা টান। এক কথা দ্বিতীয়বার আওড়ানোর বদভ্যাস নেই মাফিয়া মনস্টারের। সে পরিপ্রেক্ষিতে সে কেমন শক্ত মুখে চোখ পাকিয়ে তাকালো এডউইনের পানে। এহেন দৃষ্টি ভরকা এডউইন। দুর্বল দেহের সঙ্গে আটকে থাকা পেশিবহুল হাত দুটো খানিক নাড়াতে চাড়াতেই কর্ণে পৌঁছল মনস্টারের চাপা হুঙ্কার, উঠবি নাকি আমার হাতে গুলি খাবি? সহসা দুর্বল হাত দুটো জমিনে ভর দিয়ে উঠে বসলো এডউইন। উষ্ণ তাজা লহুতে জুবুথুবু বদনখানি টেনে টুনে কোনো মতে উঠে এলো গাড়িতে। বেচারার আর গাড়ির দুয়ার আটকানোর ফুরসত মিলল না। তার আগেই হাওয়ার গতিতে টার্ন নিল মাফিয়া বিস্টের গাড়িটা। ঘটনার আকস্মিকতায় ব্যাকসিটের গায়ে হেলে পড়েছে দুর্বল এডউইন। পর মুহূর্তে নিজেকে কোনো মতে সামলে নিয়ে তড়িঘড়ি করে দরজাটা টেনে লাগালো গাড়ির সঙ্গে। ওদিকে মনস্টারের দক্ষ হাত স্টিয়ারিং ঘোরাচ্ছে। স্পিড কাউন্টারে লাল রঙা কাঁটাটা ছুটাছুটি করছে 280 পার ঘন্টার দোরগোড়া। এডউইনের ত্রস্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সাই সাই করে বেশ কিছু গাড়ি ছুটে আসছে তাদের পেছন পেছন। অনবরত ছুটছে এগুলি। অজানা আশঙ্কায় কণ্ঠা শুকালো এডউইনের। ভীত সন্ত্রস্ত নেত্রে দৃষ্টি ঘোরালো এদিক ওদিক।
ঠিক তখনই তার ঝাপসা দৃষ্টি আটকালো এক অদ্ভুত দৃশ্য। সম্মুখ থেকে হাওয়ার বেগে ছুটে আসছে দুটো কালো রঙা এসইউভি গাড়ি। দেখতে অবিকল মনস্টারের গাড়ির মতো। হতভম্ব বনে গেল এডউইন। বিস্ময়ে ভয়ে আটকে গিয়ে তার চোখ দুটো হয়েছে অপলক। ওদিকে গাড়ি দুটো হাওয়ার বেগে ছুটে এসে আচানক ওভারটেক করলো মনস্টারের গাড়িকে। সহসা আটকে উঠে এডউইন। তড়িঘড়ি করে নজর ঘোরায় পেছনে। গাড়ি দুটো কেমন সাপের ন্যায় এঁকে বেঁকে ইউটার্ন নিচ্ছে। নিকসহ বাকিদের গাড়িগুলোর গতিরোধ হয়েছে খানিক। ততক্ষণে কালো রঙা এসইউভি গাড়ি দুটো একযোগে এসে তাল মিলিয়েছে মনস্টারের গাড়ির সঙ্গে। তখনই এডউইনের নজর গিয়ে ঠেকলো ফ্রন্ট মিররের দিকে। সেথায় প্রতিবিম্বিত হচ্ছে দ্য গ্রেট রুশ দি কিং এর দক্ষ কুটিল হাসি। মুহূর্তে গাড়ির স্টিয়ারিং ঘুরল 75 ডিগ্রি অ্যাঙ্গেলে। বাঁ পাশ থেকে অবিকল দেখতে এই গাড়িটা ওভারটেক করে এগিয়ে গেল সম্মুখে। ডান পাশের গাড়িটা স্লো মোশনে পিছিয়ে গেল খানিক। মনস্টার তখন আলগোছে গাড়ি ঢোকালেন মধ্যকার ফাঁকা অংশে। তিনটে অবিকল দেখতে গাড়ি পালাক্রমে নিজেদের স্থান পরিবর্তন করছে। অন্ধকারাচ্ছন্ন হওয়ায় বোঝা মুশকিল আপাতত মনস্টার রয়েছে কোন গাড়িতে। ওদিকে পিছু নেওয়া গাড়িগুলো কেমন দিক বিদিক শূন্য হয়ে পড়েছে। ওভারটেক করতে চাইলে পথ আটকায় ভিন্ন কৌশলে। প্রায় মিনিট 10 ধরে চলল এহেন কাণ্ড। এরই মধ্যে তিনটে অবিকল দেখতে এসইউভি গাড়ি ছুটে গেল 3 রাস্তার মোড়ে। অতঃপর চোখের পলকে গাড়ি তিনটে পথ ধরল 3 দিকে। তখনই একযোগে ব্রেক কষল পিছু নেওয়া গাড়িগুলো। দিক বিদিক শূন্য হয়ে থেমে রইল কিয়ৎক্ষণ। নিক কেমন কটমট করছে। রাগে ক্ষোভে সিটের গায়ে অনবরত পাঁচ বসিয়ে গর্জন তুলছে। বারংবার কটমটিয়ে শুধায়। আবারও নিজের কূটকৌশল কাজে লাগিয়ে বেঁচে গেলেন মনস্টার। তবে আর কতদিন? আপনার সেই বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক জং ধরার সময় হয়েছে। এবার শুধু সুযোগের অপেক্ষা। বিদঘুটে অন্ধকার যেন গিলে খাচ্ছে গহীন জঙ্গলটাকে। অদূর থেকে ভেসে আসছে খ্যাক শিয়ালদের মরা কান্না। মনস্টারের গাড়ি থেমেছে জঙ্গলে দাঁড় ঘেঁষে বয়ে যাওয়া নির্জন রাস্তায়। রুড়ো মানব কেমন নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে এখনো। ব্যাক সিটে বসে থাকা এডউইন ঘাড় ঝুঁকিয়ে রেখেছে অপরাধীদের ভারে। মাথা বরাবর চেপে রেখেছে আইস ব্যাগ। সে তো নির্দয় মনস্টার দিয়েছে বলে। এডউইন ঢোক গিলছে বারংবার। শুকনো জিভ ঠেলে শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নিয়ে কথা সাজালো মনে মনে। রয়ে শয়ে আমতা আমতা করে শুধালো। ওরা মেয়েটার খবর পেয়ে গেছে মাস্টার? মুহূর্তেই থমকালো গাড়ির অভ্যন্তরের পরিবেশ। থমকালো যুবকের ঠোঁটের আগায় নিয়ে আসা সিগার ধরা হাতকানা। তীক্ষ্ণ হলো বাদামি অক্ষিপুর। যুবকের পিয়ার্সিং করা ঠোঁটের কোণে আচমকা উত্থাপিত হলো এক টুকরো রহস্যময় বাঁকা হাসির ঝিলিক। পরক্ষণে ঠোঁটের ফাঁকে সিগার গুছতে গুছতে ভাবলেশীন কায়দায় প্রতি উত্তরে আওড়ালো। সো হোয়াট? বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় এডউইন। হতবাকতা শীর্ষে পৌঁছালো গম্ভীর মানব। মনস্টার এই কথাটা শুনেও এত শান্ত রইল কি করে? ওনার রাগ হচ্ছে না? এডউইন কেমন হতবুদ্ধি নেয় তাকিয়ে আছে। এদিকে মুগ্ধ মহাশয় ফের চাবি ঢোকালেন গাড়ির ইঞ্জিনে। গাড়িতে স্টার্ট বসিয়ে গিয়ার টানতে টানতে শক্ত চোয়ালে কটমটি শুধায় সে। পৃথিবীর বুকে এমন কোনো বাপের পেটে জন্মায়নি যে কিনা মনস্টারের কাছ থেকে তার বান্দির মেয়েকে তুলে নিয়ে যাবে। যে আমার, সে মৃত্যু শুধু আমারই। No one can even dare to touch her. No one means fucking no one. শ্যামপুরুষের এহেন বক্তব্যে চিবুক নামলো তাহেব সাহেবের। মলিন মুখখানায় তার ছেয়ে গেল একরাশ অস্বস্তি। তিনি কেমন হাঁসফাঁস করছেন, নজর লুকাচ্ছেন এদিক ওদিক। রৌদ্র কপাল গুছালো তা দেখে। কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে সন্দিগ্ধতার সহিত গমগমে গলায় শুধালো। আড়াল থেকে আমার কথা শুনছিলে? সহসা ভরকায় তাহেব সাহেব। চোখ উঠল আনমনে। চোখের ভাষায় একরাশ কাতরতা ফুটিয়ে লোকটা কেমন মোটা কণ্ঠে বলে ওঠে। সামনে থেকে সরে দাঁড়া রোদ, আমি ঘরে যাব। মধ্যবয়স্কের এহেন অযাচিত প্রসঙ্গ এড়ানোর উৎকণ্ঠা দেখে ভ্রুদয়ের মধ্যকার ভাস তীব্র হলো রৌদ্রের। বলিষ্ঠ দেহখানা হলো টান টান। সে সামনে থেকে সরার বদলে উল্টো গা ছড়িয়ে দাঁড়ালো। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে গমগমে গলায় ফের আওড়ালো। আর কতদিন এভাবে সত্যটা লুকিয়ে রাখবে চাচু? ঠিক আর কতদিন? আচ্ছা, তুমি না একজন বাবা, কি করে পারছো মেয়েটার জন্য কিছু না করে থেকে? কি করে পারছো চাচু? যতবার তোমায় জিজ্ঞাসা করেছি মুগ্ধের ব্যাপারে, ঠিক ততবার তুমি নিজেকে আড়াল করেছো, প্রসঙ্গ ঘুরিয়েছো। এমনটা করে কি লাভ হচ্ছে তোমার চাচু? মুখে রা নেই তাইব সাহেবের। ঘাড়ের হাড়ে বোধহয় ঝং ধরেছে তার। ফের ঝুঁকে এসেছে বেশ। এদিকে তার এহেন নির্বাকতা দেখে মেজাজ খিচল রৌদ্রের। তার মুখে এভাবে নামলো এক আকাশ সম রাগ। যুবক বোধহয় হিতাহিত জ্ঞান হারালো এই পর্যায়ে। তখনই রাগের মাথায় সিঁড়ির লৌহ রেলিংয়ে আঘাত বসালো জোরালো মুঠোয়। আর অমনি ঝনঝনিয়ে উঠল নীরবতায় মুদে থাকা চারিপাশ। সম্মুখে দাঁড়িয়ে থাকা নতমুখী তায়েব এহসান সহসা বুঝে নিলেন নিজের চোখ দুটো। রৌদ্র কেমন কটমট করতে করতে পা বাড়ালো উল্টো পথে। দুটো কদম এগোতেই পেছন থেকেই হুট করে শোনা গেল তায়েব এহসানের ভারী কণ্ঠ। 24 বছর আগে সদ্য পাস হওয়া বিশেষ ক্যাডার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছিলাম আমি।
চাকরিতে জয়েন্ট হবার 25 দিনের মাথায় হঠাৎ থানায় ফ্যাক্স বক্সটা একটা মেল এলো। থামলেন তাইফ এহসান, চোখ দুটো তার ঠেকিয়ে রাখা সিলিংয়ের দিকে। অক্ষিকোটর হয়েছে ছলছল। রৌদ্র ঘুরে দাঁড়ালো ততক্ষণে। চটজলদি কদম পিছিয়ে এসে দাঁড়ালো চাচ্চুর মুখোমুখি। তাইফ এহসান দুর্বল মানুষ। মেয়েটার অনুপস্থিতিতে অপরাধ বোধে ভুগতে থাকা মানবের সর্বাঙ্গে প্রতিটা রন্ধে বুঝি ধরা দিয়েছে অবসাদ। সে পরিপ্রেক্ষিতে পা দুটোর শক্ত হাড়ে দুর্বলতা নামলো অচিরে। শক্তপোক্ত মানুষটা হাঁটু ভেঙে বসতে উদ্যত। সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন তৎক্ষণাৎ হাত বাড়ালো সাহায্যে। নিজ উদ্যোগে চাচ্চুকে ধরে বসালো সিঁড়ির উপর। তাইফ এহসান খানিক সময় নিলেন, অতঃপর ফের আওড়াতে লাগলেন। একদিন একটা ফ্যাক্স এলো যেখানে স্পষ্ট লেখা ছিল কলকাতার এক কুখ্যাত অপরাধী বাংলাদেশে গা লুকিয়ে বসে আছে। ভারত সরকার সেই কুখ্যাত অপরাধীকে নিজের জিম্মায় চান। অপরাধীর নাম ছিল সৌম্যপ্তি দেবী রায়। তার বিরুদ্ধে ছিল বেশ কিছু অভিযোগ। তন্মধ্যে একটি ছিল বেআইনি অস্ত্র পাচার, নারী পাচার ইত্যাদি। আমার মাথায় তখন নিজের ক্যারিয়ারকে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। নিজে থেকে হাতে নিলাম কেসটা। মাত্র 2 মাসের চিরুনি অভিযানে অবশেষে 16 শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পেলাম অপরাধীকে। বাহিনী নিয়ে ছুটে গেলাম তাকে ধরতে। তবে গিয়ে দেখলাম। থামলেন তাইফ এহসান। এই পর্যায়ে কণ্ঠ কাঁপছে তার। চোখ দুটোর কোটর ছাড়িয়ে টুপ করে গালের উপর গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। তিনি কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আবারও শুধালেন। এক অপরূপা যুবতীকে টেনে হিঁচড়ে পুলিশ গাড়িতে তোলা হচ্ছে। অপরূপা কাঁদছিল। সে কি হৃদয় রিঙানো করুণ কান্না তার। বারবার সবাই ধরে বলছিল আমি কিছু করিনি, আমি নিরপরাধ। তখন কেউ শোনেনি তার কান্না ভেজা কণ্ঠ। আমিও কানে তুলিনি। পুলিশের মন অপরাধীর প্রতি কঠিন না হলে কি চলে আর? আমিও কঠিন ছিলাম সেদিন। বাজখাই কণ্ঠে মেয়ে কনস্টেবলকে আদেশ দিয়েছিলাম তাকে গাড়িতে তুলতে। কনস্টেবল তাই করলো। অপরূপাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুললো। আমি পিছু ঘুরে নিজের গাড়ির দিকে এগোতে গেলেই কোত্থেকে যেন একজোড়া নরম তুলতুলে হাত এসে আচমকা আঁকড়ে ধরল আমার বাঁ হাত। আমি তৎক্ষণাৎ ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখি একটা নাদুস নুদুস বাচ্চা আমার হাত আঁকড়ে ধরেছে। বাচ্চাটার চোখ মুখ ছিল এক রাজসম্য মায়া। বয়স আর কত হবে, বড়জোর 5-6। মায়াবী গোলগাল মুখটা তার লাল হয়েছিল অধিক কান্নার ফলে। তার বাদামি চোখ দুটো আমার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলছিল, আঙ্কেল, আঙ্কেল, দয়া করে আমার আমাকে ছেড়ে দিন। আমার আম্মা কিচ্ছু করেনি। আঙ্কেল, দরকার হয় আপনি আমাকে শাস্তি দিন, তবু আমার আম্মাকে ছেড়ে দিন। ও আঙ্কেল, আঙ্কেল, ছেড়ে দিন না আমার আম্মাকে। আঙ্কেল, আমি আপনার পায়ে পড়ছি আঙ্কেল। বলতে বলতে বাচ্চাটার নরম হাত দুটো আমার পা আঁকড়ে ধরে। অনবরত কান্না জোরে আবারও নিজের মাকে সারানোর আবদার করে। অথচ আমি সে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়েছিলাম। অপরাধী সাজা তো হবেই। বাচ্চা ছেলেটা থোড়াই জানে না তার মা অপরাধী। ওদিকে পুলিশ গাড়ি থেকে আরেকজন কনস্টেবল তখন ছুটে এসে জোর করে বাচ্চাটাকে নিয়ে চলে গেল আমার চোখের সামনে থেকে। বাচ্চাটা তখন চিৎকার করে আমায় ডাকছিল। আমি শুনেছি, বুকে পাথর বেঁধে চুপ করে শুনেছি তার কান্না। সেদিন প্রায় বিকেল নাগাদ বাংলাদেশের বর্ডার পার করে অপরাধীকে পাঠানো হয় ভারতের মাটিতে। সঙ্গে আমার যাওয়ার কথা থাকলেও আমি সেদিন যাইনি। কিন্তু কণ্ঠ রোধ হলো তাইফ এহসানের। হাতে পায়ে শুরু হলো অজানা কম্পন। রৌদ্র কপাল গুছালো। উদ্বিগ্ন হয়ে তখনই চেপে ধরলো চাচ্চুর দুহাত। লোকটার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, অনবরত কাঁপছে সর্বাঙ্গ। তবুও তাইফ এহসান আবারও বলা শুরু করলেন। কিন্তু ঠিক 2 দিন পরে আবার ফ্যাক্স পেলাম। দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে সৌম্যপ্তা রায়। কলকাতা থেকে আদেশ এসেছে তার শেষকৃত্যে আমি যেন সেখানে উপস্থিত থাকি। তাই সেদিন রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। ঠিক 6 ঘন্টা পর গিয়ে পৌঁছালাম লোকেশনে, যা ছিল কলকাতার শুভ বাজার।
সেখানকার অত্যন্ত পুরনো এক রায় জমিদার বাড়ি। মানুষে গিজগিজ করছিল সেখানে। কোনো রকম ভিড় ঠেলে বাড়ির অন্দরমহলে গিয়ে দাঁড়াতেই দেখলাম বাইরে যতটা ভিড় ছিল ভিতরে ততটাই শুনশান নিস্তব্ধতা, কোথাও কেউ নেই। আমি হতবুদ্ধি নেই, হাঁটতে হাঁটতে অন্দরমহল বা দিকে পা বাড়াই। আশ্চর্যের বিষয় ছিল অন্দরমহলের সবকটা দরজা বাহির থেকে তালা দেয়া থাকলেও একদম শেষের দিকে একখানা ঘরের দরজা এক পাশ খুলে রাখা। সন্দেহের বাসে সেদিকে এগোই। এক হাত দুয়ারের আশেপাশে ঠেলে ভিতরে ঢুকে দেখি কাঁপন বাড়ল তাইফ এহসানের, ভয়ে তটস্থতার সর্বাঙ্গ রৌদ্র দিকবিদিক হারাচ্ছে এ পর্যায়ে। তড়িঘড়ি করে চাচ্চুর হাত দুটো মুঠোয় চেপে ধরে আওড়ায়। চুপ করো চাচু, আর বলতে হবে না, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। আজ যেন বাদ মানতে নারাজ তায়েব সাহেব, কাপত্রয়ী কণ্ঠে আচমকা ডুব দিলেন অতীতে। অতীত তায়েফ এহসানের ব্যস্ত পদযুগল আচানক আবদ্ধ কামরায় প্রবেশ করতে থমকে গেল, যেন চোখ দুটো হলো বিস্ফোরিত। গোয়াল ঘরের ন্যায় কক্ষে একখানা ছোটখাটো চৌকি খাট, সেথায় নিষ্প্রাণ আকারে পড়ে আছে সাম্যপ্তি রায়ের অর্ধনগ্ন নিথর দেহ। বুকের ঠিক মাঝখানে পরপর তিনটে গুলির ছাপ, চোখ দুটো হা করে খুলে রাখা, সর্বাঙ্গে লেপ্টে আছে অসংখ্য আচরের ছাপ, লহুতে ভিজে একাকার অবস্থা চৌকির বদন। তায়েব সাহেবের তখনই চোখ ঘুরালেন অন্যত্র, সর্বাঙ্গ কাঁপছে তার, হাত দুটোই নেমেছে অসারতা। নিথর অপরূপার সঙ্গে যে খুব একটা ভালো কিছু হয়নি তা বুঝতে বিচক্ষণ মস্তিষ্ক খুব একটা সময় নিল না। তায়েব সাহেব কেমন দাঁত কিরমির করছেন, হাত দুটো মুষ্টিবদ্ধ করে যেই না পেছনে ঘুরবেন অমনি কে যেন পেছন থেকে দু হাতে ভেতরের দিকে ঠেলে দিল তায়েব সাহেবকে। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে তখনই সম্মুখে নোংরা মেঝেতে ছিটকে পড়েন তায়েব সাহেব। ধুলো পড়া অভিলেখা গাড়ের ছাতা পড়া জমিনে সশরীরে উবুর হয়ে পড়তে ব্যথায় চোখ মুখ কুঁচকে নিলেন তিনি। কিয়ৎক্ষণ গোঙালেন চাপা স্বরে। পরক্ষণে নিবু নিবু চোখ জোড়া ধীরে সুস্থে নিজেদের পর্দার সরাতে সম্মুখের মেঝেতে দৃশ্যমান হলো এক অতি ক্ষুদ্র মানব দেহ। তাজা লহুতে আচ্ছাদিত ক্ষুদ্র বদন, তার মাত্রই আকার ধরেছে মানব শরীরের। মাথাটা সম্পূর্ণ গঠন হয়নি এখনো, হাতে পায়ের আঙ্গুলগুলো অস্পষ্ট, গায়ে তার ভন ভন করছে মাছির দল। মুহূর্তেই ঝটকা খেলো তায়েব সাহেব, চক্ষু ছানা বড়া করে ধীরে সুস্থে ফের নজর উঠালেন চৌকিতে পড়ে থাকা সাম্যপ্তি রায়ের পানে। মেঝেতে পড়ে থাকা ক্ষুদ্র মানব দেহের সঙ্গে এখনো সংযোগ বিদ্যমান তার চোখে পড়তে আচমকা বাদ ভাঙা চিৎকারে ভেঙে পড়েন তায়েব সাহেব। সবকিছুর জন্য নিজেকে দোষাচ্ছেন তিনি, কাঁদতে কাঁদতে মুখ লুকাচ্ছেন নোংরা মেঝেতে। এ কি করলেন তিনি? কোন গজবের কাছে মেয়েটাকে হস্তান্তর করলেন? এতটা পাষাণ কর্মকাণ্ড কেউ কি করে করতে পারলো? কেন তিনি হস্তান্তর করলেন মেয়েটাকে? ভাবতে ভাবতে নিজ চুলের গোছা খামচে ধরলেন তায়েফ এহসান। দু হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন কোনো রকম। নজর ঝুঁকিয়ে রেখে তড়িঘড়ি করে নিজ গা থেকে শার্টখানা খুলে এনে আলতো করে ছড়িয়ে দিলেন অর্ধনগ্ন মানবীর গায়ে। ঠিক তখনই ঘরের দরজাটা খুলে গেল হট করে। একজোড়া ব্যস্ত কদম কেমন হড়বড়িয়ে ঢুকলেন কক্ষে। তায়েব সাহেব পাথর হলেন, মুখাভাবে একরাশ আগুন লেপটে সব মুখে তাকাতেই দেখলেন কলকাতা সেন্ট্রাল থানার ওসি সাহেব দাঁড়িয়ে আছেন। লোকটা কেমন বিরক্ত। তিনি এগিয়ে এসে খপ করে চেপে ধরলেন তায়েব সাহেবের কোনোই। অতঃপর মানবকে টানতে টানতে ঘর থেকে বের করে এনে দাঁত খিচে আওড়ালেন। ডেড স্পটে গিয়ে কি করছিলেন আপনি? আপনার গা উদাম কেন? মেয়ে দেখলে হোঁশ থাকে না? অন্তত প্রাণ আছে কি না দেখে নিতেন। আকাশ থেকে পড়লেন তায়েব সাহেব, হতভম্বতার নজরে নিজে থেকে ভর করালেন এক আকাশ সম ঘৃণা। চোয়ালের পেশি টান টান করে যেই না কিছু আওড়াবেন অমনি তার আনমনে দৃষ্টি গিয়ে থমকালো 5 হাত দূরত্বে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা নাদুস নুদুস বাচ্চাটার পানে। মুহূর্তে কণ্ঠরোধ হলো তায়েব সাহেবের। তিনি কেমন নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছেন বাচ্চাটার পানে। কাল যে বাদামি চোখ দুটোতে রাজ্যসম কাতরতা ছিল, আজ সেথায় অঢেল ঘৃণা। ওইটুকুন গোলগাল মুখটা সে কি শক্ত হয়েছে তার। রাগে থরথর করে কাঁপছে চোয়াল। তায়েব সাহেব ভরকালেন, কদম বাড়িয়ে বাচ্চাটার দিকে এগুতে গেলে পাশ থেকে ওসি সাহেব দিলেন এক ধমক। চিরবির করতে করতে তায়েব সাহেবকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গেলেন নিজের সঙ্গে করে। অথচ তায়েব সাহেবের ঠায় দৃষ্টি এখনো নিষ্পলক বাচ্চাটার বাদামি চোখ দুটোতে নিবদ্ধ। পারছে নয় চোখ দুটো তাকে আস্ত গিলে খেতে। বাচ্চাটা কি তাকে ভুল বুঝলো? সে কি সত্যিই ভাবলো সে অন্যায় করেছে? বর্তমান মুহূর্তেই অতীতের ঘোর ভাঙল তায়েব সাহেবের। বুকের ওঠানামার গতি বেড়ে গিয়েছে তার, সর্বাঙ্গ খামছে দরদর করে। বুকের বাপাশে যা যন্ত্রণা হচ্ছে না। তায়েব সাহেব তখনই লুটিয়ে পড়লেন সিঁড়ির গায়ে। ওদিকে রৌদ্র অস্থির, অস্থিরতায় গলা উঁচিয়ে ডাকছে পরিবারের সকলকে। তায়েব এহসান চোখ বুঝছেন ক্রমশ, ফ্যাকাশে অধৈর্য যুগলের মধ্যকার ফারাক দিয়ে অস্ফুটে আওড়াচ্ছেন, আমি আমি না চাইতেও সুমিত্রা দেবীর খুনি। আমি আমার আমার পাপের শাস্তি আমার মাইকে পেতে পেতে দিব না। আমার মাহি আমার মা।
নীলরঙা ডিম লাইটের আলোয় ডুবে আছে সপ্তদশীর কক্ষ। মখমলের তুলতুলে বিছানায় গা ডুবে আছে তার। গায়ের উপর আলতো করে জড়িয়ে রাখা একখানা মোটা ব্ল্যাঙ্কেট, যার ঠান্ডা পড়েছে না। ক্লান্তিতে বড্ড জোরালো ঘুমে আচ্ছন্ন সপ্তদশী। কিউটছানা আজও লুকিয়ে আছে মানবীর বুক পিঞ্জরের উষ্ণ ছায়ায়। এরই মধ্যে নীরবতার মোটা তারে ছেয়ে থাকা কক্ষে ধূপধাপ পায়ে প্রবেশ করলেন মাফিয়া মনস্টার। তার মুখাবয়বে নেই বিন্দুমাত্র উদ্বেগ, সেথায় লেপ্টে আছে একরাশ নিস্পৃহতা। সে কেমন জোরালো কদমে নিঃশব্দে এগিয়ে এসে দাঁড়ালো মাহির বিছানার কাছে। বাঁ হাতে আলগোছে সরালো সম্মুখের বেড স্ট্যান্ডে ঝুলতে থাকা সফেদ রঙা ফিনফিনে পর্দা। কুচকানো দৃষ্টি ঘুমন্ত মাহির মুখ পানে তাকাতে মসৃণ ললাটে গোটা কতক ভাঁজ পড়ল রুড়ো মানবের। মুখাবয়বে বিরক্তির ছাপ ফুটিয়ে মনে মনে ভাবল, এইটুকুন একটা মেয়ের জন্য এতগুলো মানুষ কিনা উঠে পড়ে লেগেছে। আহ, দুনিয়ায় মানুষ কত আজায়রা। কথাটুকু ভাবতে গিয়ে তাচ্ছিল্যের হাসি ফুটল রুড়ো মানবের অধর কোণে। দৃষ্টি হলো সংকুচিত। সে খানিক আলগোছে ঝুঁকে এলো ঘুমন্ত মাহির মুখের উপর। নিজ বাদামি চোখ দুটোর কুচকুচে কালো মণিদয় নাচিয়ে মেয়েটার মুখমণ্ডলের প্রতিটা রেখায় নিখুঁত অবলোকন চালিয়ে মনে মনে ফের বিড়বিড়ালো, ওরা কত বড় পাগল বান্দির মেয়ে! ওরা কিনা তোকে শুতে চাইছে। যার পিছে সঙ্গ রুজদি কিং দাঁড়িয়ে তাকে ঝড় সাথী করতে এলে যে ধ্বংস নিশ্চিত। ওরা কি জানে না? ঘুমন্ত মেয়েটার কাছ থেকে থোড়াই উত্তর এলো। রুড়ো মানব কেমন কপাল গোছালো অসন্তুষ্টিতে। তখনই নিচ রুক্ষ দুহাত আলগোছে বাড়িয়ে দিল ঘুমন্ত মাহির কোমর এবং ঘাড়ের নিচে। অতঃপর যুদ্ধে গমনোদ্যত সৈনিকের কাঁধে বাঁকানো ধনুক তুলবার ন্যায় ঘুমন্ত সপ্তদশীকে নিজ প্রশস্ত কাঁধে তুলে নিলেন মহাশয়। ঘুমের ঘরে এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মাহি। তখনই আলগা হলো তার সাধের ঘুম। ঘুমন্ত মস্তিষ্ক হুটহাট জাগ্রত হবার টের পেতেই হকচকায় মাহি। হকচকানো কণ্ঠে আতকে বলে ওঠে, কে 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 নিয়ে যাচ্ছে আমায়? কোথায় কোথায় আমি? কে 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 আপনি? বিস্ট বিস্ট কোথায় আপনি? আমায় কে নিয়ে যাচ্ছে? ধরুন আমায়, বাঁচান। মেয়েটার এহেন অনবরত চিৎকারে কপাল গোটায় মাফিয়া বিস্ট। তিতি বিরক্ততায় তখনই চিরবিড়িয়ে বলে ওঠে, শাট আপ বন্দের মেয়ে! মুহূর্তে স্থবির হলো মাহি। মস্তিষ্ক তার সচল হতে সময় নিল মিনিট খানেক। অতঃপর নিজেকে সামলে নিয়ে মেয়েটা কেমন ঘুম জড়ানো আদুরে কণ্ঠে বলে ওঠে, কই নিচ্ছেন আমায়? উফ, রাতটায় অন্তত না জ্বালালে নয় কি? প্রতিউত্তর করেনি মাফিয়া বিস্ট। পায়ের গতি জোরালো তার। এগোচ্ছে এলিভেটরের পানে। সপ্তদশী খানিক হামি টেনে জিজ্ঞাসা করে ওঠে, কোথায় যাচ্ছি? ভাবলেশীন ভঙ্গিতে এলিভেটরে পা রাখলো মুগ্ধ। প্রতিউত্তরে ঠেস মেরেই বলে উঠল, মরতে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ওপরে উঠছে মুগ্ধ। কাঁধে তটস্থ হয়ে পড়ে আছে মাহি। চোখ মুখ খিচে রেখেছে ভয়ার্ত মানবী। অদূর থেকে ধেয়ে আসছে জঙ্গলি কুকুরদের মরা কান্না। এই নিয়ে ভয় শেষ নেই মেয়েটার। শেষে না পারতে হুট করে বলে বসলো, আমার ভয় ভয় লাগছে। সিগার ফুঁকতে মত্ত রুড়ো মানব। কর্ণকুহরে মেয়েটার ভয়ার্ত কণ্ঠ পৌঁছাতে কপালের চামড়ায় ভাঁজ স্পষ্টতর হলো তার। মুখায়ভাবে বিরক্তির ছাপ লেপটে কর্কশ গলায় শুধালো, তো আমি কি করব? পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে কি আমি শখ করব? মুখ কুচকায় মাহি। লোকটার সাথে নরম কণ্ঠে কথা বলে ঘাট হয়েছে তার। ঘটে বুদ্ধি থাকলে আর কখনো বলবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে গিয়েও হোঁচট খেলো বেচারি। চোখ দুটো খিচে পড়ে রইল মানবের কাঁধে। পেন্ট হাউসের প্রশস্ত কাচের সদর দরজা পেরিয়ে মাত্রই প্রবেশ করলো মাফিয়া বিস্ট। পেন্ট হাউসের দায়িত্বরত সকল গার্ডস তখনই নজর ঝোঁকালেন নিজেদের। কেউ কেউ হাঁটু গেড়ে জানালেন কুর্নিশ। মাফিয়া মনস্টার নিরুদ্বেগ সেদিকে ধূপধাপ পায়ে নীরবে এগিয়ে গেল সিঁড়ির দিকে। কাচের স্বচ্ছ স্লাইডিং দরজার নবে দু আঙ্গুল ঢুকে আচানক কক্ষের দুয়ার খুলল মুগ্ধ। মেয়েটাকে এর আগে যে কক্ষে রাখা হয়েছিল আজও ঠিক সেই কক্ষে নিয়ে আসা হয়েছে তাকে। ট্রান্সপারেন্ট কাচের ফ্লোরে জোরালো কদমে ছাপ বসে দাম্ভিক পুরুষ এগিয়ে গেলেন মখমলে গোলাকার বিছানার কাছে। পা দুটো রুখ টেনে কোনো রকমে আগাম সতর্ক সংকেত ছাড়াই মেয়েটাকে আচানক কাঁধ থেকে নামিয়ে ছুঁড়ে ফেললো বিছানার কোলে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় মাহি। চোখ দুটো পর্দায় সদ্য ভর করা ঘুমটুকু তার মুহূর্তে উড়ে গেল হাওয়ায়। মেয়েটা কেমন হাঁ করে তাকিয়ে আছে দেখো। রুড়ো মানব পাত্তা দিল না সেদিকে। উল্টো চোয়াল শক্ত করে গমগমে গলায় শুধালো, ঘরের বাইরে পা রাখলে একদম হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। গট ইট? প্রত্যুত্তরে নিশ্চুপ মাহি। আশেপাশে নজর বুলিয়ে নিজেকে সামলালো মুহূর্ত ব্যয়। চারিপাশে ঘোর অন্ধকার। আকাশের বুকে লেপ্টে থাকা কালো মেঘগুলো কেমন দানবের ন্যায় দেখাচ্ছে। মেয়েটা ঢোক গিলল পরপর। রুড়ো মানব উল্টো পথে পা বাড়ালে সে কেমন হড়বড়িয়ে বলে উঠল, ঘুমোবো আমি। থামলো মুগ্ধের চলন্ত পদযুগল। ঘাড় বাঁকিয়ে কপাল কুচকে তাকালো পেছনে। দৃষ্টিতে সরু ভাবস্রোত ঢেলে কর্কশ কণ্ঠে শুধালো, তো জানো না রে বান্দির মেয়ে, তোকে ধরে রেখেছে কে? নাকি আমাকে লাগবে ঘুমানোর জন্য? দেখি বান্দির মেয়ে, আমি সঙ্গে থাকলে কিন্তু আজ তোর ঘুম হারাম হয়ে যাবে। তাই ভেবে চিন্তে কাছে ডাকিস। ইউ নো না, আই এম এ পিওর ব্যাড বয়।
মুখগহ্বরে অলক্ষ্যে দাঁত খিঁচল মাহি, নাকের পাটা ফুলিয়ে রাগান্বিত কণ্ঠে আওড়ালো, মুখ খুললেই উল্টাপাল্টা কথা বেরোয়, তাই না? আপনাকে আমি বলেছি আমার কাছে আসতে, আমি বলেছি আমি ঘুমোবো, আর আপনি? আমি মুগ্ধের এহেন সন্দিগ্ধ পাল্টা প্রশ্নে বাক্যটুকু অপূর্ণ রয়ে গেল মাহির। জিভের ডগা জলশূন্য হলো আবারও। সে খানিক ঢোক গিলে মিনমিনে স্বরে বলল, এই ঘরেই বসে থাকবেন, আমার ভয় লাগছে। সহসা চোয়াল শক্ত হলো রুড়ো মানবের, কপালের চামড়ায় বাড়ল ভাঁজের ছাপ, দাঁত কপাটি একে অপরের সনে রুষ্ট চাপে পিষতে পিষতে সে কেমন চিরবিরে কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য ফাক বন্দের মেয়ে, আমার মতো হ্যান্ডসামকে তোর কেয়ারটেকার মনে হচ্ছে? ভাবলে শিন মাহি। নিষ্প্রিয় ভঙ্গিতে মুখের সামনে হাত নাড়ালো মাছি উড়াবার ন্যায়। আজ যেন সাহস বেড়েছিল তার, তাই তো নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, কেয়ারটেকার তো ভালো পদ, আপনাকে দারোয়ানের চেয়ে বেশি কিছু মনে হচ্ছে না। মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠে মাফিয়া বিস্ট। গটগটিয়ে এগিয়ে এসে আচানক আঁকড়ে ধরে মাহির সুকোমল গ্রীবাদেশ। দাঁত খিচে গর্জন তুলে বলে ওঠে, এই বেয়াদবের বাচ্চা, এই জিব্বায় লাগাম টান, অসভ্য মেয়ে ছেলে, না হলে কিন্তু। একই তেজে আবির্ভূত মাহি সহসা মনস্টারের হাত থেকে নিজের গ্রীবাদেশ ছাড়িয়ে এনে চোয়াল নাড়িয়ে বলে ওঠে, থাক, হয়েছে। গালমন্দ সব একেবারে করে ফেলে কাল কি করবেন? দয়া করে কালকে জন্যও কিছুটা বাঁচিয়ে রাখুন। আপাতত আমি ঘুমোচ্ছি বিস্ট, গুড নাইট। তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে রইল মুগ্ধ। মেয়েটা তাকে উপেক্ষা করে আলগোছে মাথা রাখলো নরম বালিশে। রুড়ো মানবের রুড়োতা খানিক কমতে শুরু করলো তা দেখে। সে কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার বাদামি চোখ দুটো যেন মুগ্ধতায় অস্ফুটে আওড়াচ্ছে। ব্যাপার কি বান্দির মেয়ে, তোকে ইদানিং আমার লাগে কেন? কোনো জাদু করেছিস আবার, কি জানে? ভাবতে ভাবতে মুগ্ধের বিমুগ্ধ নয়ন গভীরভাবে ডুব দিল মাহির মসৃণ মুখ পানে। সে তার দৃষ্টি দিয়ে কিয়ৎক্ষণ আঁকিবুকি চালিয়ে মানব নিজ অবচেতন মনে ফের আওড়ালো, তুই যদি একটা বার জানতি তোর ঘুমতো মুখের দিকে তাকালে আমার ঠিক কেমনটা লাগে, তাহলে তুই হয়তো আমাকে ধ্বংস করার জন্য হলেও যখন তখন ঘুমিয়ে থাকার ভান ধরতি। পেচ্ছি। মনে মনে কথাটুকু আওড়ে ক্ষান্ত হননি মাফিয়া বিস। দাঁড়িয়ে রইলেন পাহাড়ের ন্যায়। এদিকে তার লম্বা হাত দুটো মেয়েটার বালিশের কাছে এসে ঠেকেছে। তা বুঝি অস্বস্তি বাড়াচ্ছে মাহির। সপ্তদশী খানিক বিরক্তি কণ্ঠে চোখ বুজে রেখে শুধালো, হাত সরান, ঘুমাবো আমি। এ পর্যায়ে আর রাগলেন না রুড়ো মানব। উল্টো ঠোঁটের কোণে অলক্ষ্যে ফোটালেন বাঁকা হাসির রেশ। কণ্ঠে কপট মুডি ভাব ধরে আওড়ালো, তোর কথা শুনতে আমি বাধ্য নেই বান্দির মেয়ে। মসৃণ ললাটে বিরক্তির ছাপ ল্যাপটালো মাহি। নাক কুচকে খিটখিটে কণ্ঠে বলে উঠল, এই বয়সে এসে এত তেজ দেখাতে ক্লান্ত লাগে না আপনার? আশেপাশে বোধহয় জোরালো একখানা বাজ পড়ল। রুড়ো মানবের মুখাবয়ব দেখে তো তাই মনে হচ্ছে। এত হ্যান্ডসাম, হেলথ কনসাস একটা মানুষকে কিনা বয়সের খোঁটা দেওয়া হচ্ছে, এ যে আর মুখ বুজে সহ্য করার মতো নয়। মাফিয়া বিস্ট কেমন গজগজ করছেন রাগে। তখনই মেয়েটার উপর ঝুঁকে এসে কঠিন হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য হেল আর ইউ সেইং বান্দির মেয়ে? এই বয়সে মানে? এই বেয়াদবের বাচ্চা, তুই আমাকে আমার বয়স নিয়ে খোটা দিচ্ছিস? গলাটা কাছে আন জানোয়ার, এক্ষুনি। দুই একটা না বসলে আমার শান্তি হচ্ছে না। মানবের কথাটা গায়ে মাখলো না মাহি। উল্টো গো ধরে পড়ে রইল বিছানায়। মুখটা অন্যত্র ঘোরাতে ঘোরাতে অনীহার কণ্ঠে বলে ওঠে, আরে হাত সরান তো, বেশি নড়বেন না, ঘুমোচ্ছি আমি। মেজাজ এবার সপ্তম আসমানে পৌঁছেছে। রুড়ো মানবের চোয়ালের পেশি টান টান। সে কেমন ক্রূর কণ্ঠে আচমকা বলে বসলো, ওর যত ইচ্ছা ওর, আর মাত্র 17 দিন, এরপরই ডানা কাটবো। মাইন্ড ইট। কথাটা বলার এক মুহূর্ত দাঁড়ালেন না মাফিয়া বিস্ট। মুখায়ভাবে এক আকাশসম রাগ লেপটে চলে গেল কক্ষ থেকে। এদিকে চোখ বুজে রাখলেও সবটা স্পষ্ট শুনল মাহি। মানবের কথা শুনে মুহূর্তে বুকে মোচড় দিয়ে উঠল তার। এই কথার অর্থ কি হবে 17 দিন পর? অভ্যন্তরীণ উচ্চাটন বাড়ল মাহির। এপাশ ওপাশ দাপড়ালো তার শরীর। মস্তিষ্ক কাজে লেগে পড়েছে উত্তর খুঁজতে। আঙ্গুলে গুনছে তারিখ। আর 17 দিন। এরপর কি? গুনতে গুনতে হঠাৎ থমকায় মাহি। তৎক্ষণাৎ মেয়েটার চোখ দুটো হলো ছানা পড়া। সর্বাঙ্গ দুলে উঠল ভয়ে। নিজ হাত দুটো সামনে এনে মেয়েটা কেমন কাঁপতে কাঁপতে বলল, আর 17 দিন পর আমার জন্মদিন। ওই দিন কি করবে এই লোক? মেরে ফেলবে আমায়? সহসা নিজ চিন্তায় আটকে উঠে মাহি। উচ্চাটনে পা নামালো বিছানা হতে। কাঁপতে কাঁপতে জিভখানা আলগোছে ছোয়ালো অধরে। লোকটাকে জিজ্ঞেস করতেই হবে, আর 17 দিন পর ঠিক কি করবে সে? এহেন ভাবনায় তখনই উঠে দাঁড়ায় মাহি। মনস্টারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গটগটিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মৃদু অন্ধকারে ছেয়ে আছে প্রশস্ত করিডর। মাহি ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে টপ ফ্লোরের দিকে এগোচ্ছে। মেয়েটা আজ অত সাহস এলো কোত্থেকে কে জানে। দুরু দুরু বুকে সে অবশেষে এসে দাঁড়ালো টপ ফ্লোরে। পরক্ষণে যা দেখলো তাতে হোঁচট খেলো বেচারি। সম্পূর্ণ ফ্লোরের দুপাশে সশস্ত্র গার্ডস। মেয়েটার উপস্থিতি টের পেয়ে তখনই সকলে একযোগে দুই হাঁটু ঠেকালো মেঝেতে।
ঘাড় নোয়ালো বাধ্যতায়। এহেন কাণ্ডে যার পণ্যায় হতবাক মাহি। তাকে এভাবে কুর্নিশ জানাচ্ছে কেন? লোকগুলো মাথাটাতা খারাপ হয়ে গেল নাকি তাদের? মাহি কেমন গান ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেললো। কিয়ৎক্ষণ দনমনা করে অবশেষে বোকার নেই সম্মুখে নতমুখে বসে থাকা গার্ডদের জিজ্ঞাসা করে উঠল, বিস্ট? না না, মনস্তার কোথায়? মুখে জবাব দিল না কেউ। জবাব দিয়ে থোড়ায় প্রাণ হারাবে তারা। লোকগুলো কেমন থরথর করে কাঁপছে দেখো। সম্মুখ থেকে কেউ একজন স্রেফ তর্জনী তাক করলো ছাদের দিকে। এতেই বুঝি কাজ হলো। বোকা মানবী পা বাড়ায় সেদিকে। সুইমিং পুলের ধারে পড়ে আছে মনস্টারের দামি স্যুট। পুলের শীতল পানিতে ইচ্ছে মতো সাঁতরাচ্ছে মাফিয়া বেস্ট। অসময়ে গোসল করার বদভ্যাস তার। এরই মধ্যে সপ্তদশীর কোমল পদ এসে হাজির সেথায়। তার সরুদৃষ্টি পুলের দিকে পড়তে দৃশ্যমান হলো রুড়ো মানবের অর্ধনগ্ন দেহ। কেবল একখানা ট্রাউজার পরে সাঁতরাচ্ছে সে। মাহি কেমন শক্ত চোয়ালের তেজি ভাব ধরে এগিয়ে এলো খানিকটা। কণ্ঠ উঁচিয়ে আচমকা বলে বসলো, 17 দিন পর আমার সাথে কি করবেন আপনি? তখনই ঝড়ের বেগে ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। সাঁতরাতে থাকা ব্যস্ত শরীরটা থেমে গেল মুহূর্তে। দৃঢ় চোয়ালখানা তীক্ষ্ণ হলো ব্লেডের ন্যায়। কপাল গুছিয়ে মানব কেমন রুক্ষ কণ্ঠে শুধালো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? তোকে আমি ঘর থেকে বের হতে বারণ করছিলাম না? মাহি নারাজ সে বাক্য মানতে। মেয়েটা কেমন নাছর বান্দার নেয় আবারও বলল, আমার কথার উত্তর দিন। রুড়ো মানব দাঁত কটমট করছে। শক্ত হাতে নিজ ঘাটটা সামান্য ডলতে ডলতে এক হাতে 2 আঙ্গুল উঁচিয়ে আচানক মেয়েটাকে ইশারায় কাছে ডেকে বলে ওঠে, এদিকে আয় বলছি। এগুলো না। মাহি কাপা কাপা কণ্ঠে আওড়ালো, ওখান থেকেই বলুন। এ পর্যায়ে রহস্যময় বাঁকা হাসলো মুগ্ধ। বলিষ্ঠ হাত দুটো পানির উপর ছড়িয়ে অনীহা সুরে বলল, কাছে না এলে বলবো না। অগত্যা এহেন হুমকিতে না চাইতেও পদযুগল অগ্রসর হলো মাহির। সুইমিং পুলের দ্বার ঘেঁষে এসে দাঁড়াতেই রুড়ো মানব পানি ঠেলে এগিয়ে এলেন। অতঃপর অসভ্য বেপরা যুবক তখনই মেয়েটার কোমর চেপে তাকে হুট করে ছুঁড়ে ফেললো পুলে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় পায়নি মাহি। সাঁতার না জানায় মেয়েটা পড়েছে মুসিবতে। একবার ডুবছে তো আরেকবার উঠছে, গিলছে অঢেল পানি, হাত পা ছুটছে বেচারি। এদিকে রুড়ো মানব নির্বিকার কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল ঠায়। অতঃপর মেয়েটা ক্লান্ত হতে সে একবারই ডুব দিল পানির গভীরে। পরক্ষণে মাহির বাঁকানো কোমরে 2 হাত চেপে মেয়েটাকে এক ঝটকায় তুলে আনলো খানিকটা উঁচুতে। সপ্তদশী হাঁপাচ্ছে ভীষণ। তার কোমল পিঠ গিয়ে ঠেকেছে পুলের দেয়ালে শনে। তার দোদুল্যমান মসৃণ পা দুটো এখনো সুইমিং পুলের শীতল পানির গভীরে। পাতলা বাঁকানো কোমরটা আটকে আছে একজোড়া শক্তপোক্ত রুক্ষ হাতের বাঁধনে। সিক্ত দেহের শনে লেপ্টে থাকা সফেদ রঙা কাপড়ের অন্তরাল ভেদ করে নারিকার প্রতিটা বাঁক সুস্পষ্টতর। এমত অবস্থায় চোখ পড়তে লজ্জায় হাঁসফাঁস করে উঠল মাহি। উদ্বিগ্নতার সাথে তড়িঘড়ি করে 2 হাত উঁচিয়ে কোনো মতে নিজ বক্ষস্থল আড়াল করতে ব্যস্ত সে। ঠিক তখনই সুইমিং পুলের গভীর থেকে মাথা তুলে শক্তপোক্ত হাত জোড়ার মালিক পানিতে টইটুম বসে মাথা ভর্তি বাদামি চুলগুলো ভিজে লেপ্টে আছে কপালে। হাত দুটো সপ্তদশীর কোমরে আবদ্ধ থাকায় খানিক বিরক্ত হলো রুড়ো মানব। সহসা ভ্রু কুচকে তাকালো মেয়েটার পানে। আর অমনি মাহির অস্বস্তি বাড়ল নিজেকে আড়াল করার তীব্র ইচ্ছা। যুবক ভ্রু চায় এহেন কাণ্ডে মেয়েটার পানে খানিকক্ষণ গভীর দৃষ্টি তাক করতে তার চোখে মুখে আচানক ফুটে উঠল এক পশলা বিরক্তির ছাপ। সে কেমন দাঁত খিচে চিরবিড়িয়ে বলে বসলো, এত আলগা ঢং করতে হবে না রে বান্দির মেয়ে। মাই সিসকিস আর বিগার দেন ইউ। হতভম্ব হলো মাহি। বোকার ন্যায় পাল্টা প্রশ্ন ছুড়ল, সিসকিস কি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।